বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলোর লিস্ট করলে টেনসেন্ট এমন একটি নাম যা পর্দার আড়ালে থেকে কাজ করলেও এর প্রভাব সুদূর প্রসারী। অনেকেই হয়তো এই নামের সাথে সরাসরি পরিচিত নন, কিন্তু অজান্তেই আমরা প্রতিদিন এমন কিছু সার্ভিসেস নিচ্ছি যার সাথে টেনসেন্ট কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে টেনসেন্টের নিজের দেশ চায়নায় দৃশ্যপটটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিটি মানুষ জানে যে তাদের দৈনন্দিন জীবনের উপর এই টেনসেন্টের আধিপত্য কতটা বিস্তৃত। টেনসেন্ট চায়নায় এমন একটি অ্যাপ তৈরি করেছে যা একাই পুরো দেশের জনগণকে নিয়ন্ত্রণ করছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। টেনসেন্ট উইচ্যাট নামের এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে যাকে বর্তমানে চায়নার অপারেটিং সিস্টেম বলা চলে। চায়নায় প্রায় প্রতিটি নাগরিক এই অ্যাপটি ব্যবহার করেন এবং দিনে গড়ে প্রায় 4 ঘন্টা সময় এতে ব্যয় করেন। এই সময়টি বিশ্বের অন্যান্য দেশের মানুষের সব কটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাটানো সম্মিলিত সময়ের চেয়েও বেশি। ভাবা যায় এর মূল কারণ হলো উইচ্যাট বিশ্বজুড়ে জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি সমন্বিত রূপ। এটি একসাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্কাইপ, উবার এবং পেপ্যালের মতো সব সেবার মিশ্রণ। সহজ কথায় বললে, আজ আমরা যেরকম মোবাইল ফোন ছাড়া নিজেদের অসম্পূর্ণ মনে করি, ঠিক তেমনি চায়নায় উইচ্যাট ছাড়া জীবন কল্পনাও করা যায় না। একটি মাত্র প্রতিষ্ঠানের কাছে চায়নার প্রায় 140 কোটি মানুষের ব্যক্তিগত ডেটা রয়েছে, যার মধ্যে তাদের ভৌগোলিক অবস্থান, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, প্রতিটি বার্তা থেকে শুরু করে সার্চ হিস্ট্রি পর্যন্ত অন্তর্ভুক্ত। এই অ্যাপটির ভয়াবহতা তখনই প্রকাশ পায় যখন জানা যায় যে টেনসেন্ট এই সমস্ত ডেটা চায়না সরকারের সাথে শেয়ার করে। আর এ কারণেই উইচ্যাট পরিণত হয়েছে এ যাবৎকালের তৈরি সবচেয়ে শক্তিশালী নজরদারি সরঞ্জামগুলোর একটিতে। বন্ধুরা, শুধু তাই নয়, উইচ্যাটের মাধ্যমে কেবল সেই বার্তাগুলোই আদান প্রদান করা সম্ভব যা চায়না সরকার অনুমোদন দিয়েছে। আপনি যদি এর বাইরে গিয়ে কিছু লেখেন বা বার্তাটি অপর প্রান্তের মানুষের কাছে পৌঁছে যায়, তবে তার পরিণামে আপনাকে জেলেও যেতে হতে পারে, কিংবা আপনি চিরতরে নিখোঁজও হয়ে যেতে পারেন। কেন বলছি? কারণ বাস্তবে এমন একটি ঘটনা আসলেই ঘটেছে। এক চায়না নাগরিক উইচ্যাট গ্রুপে বন্ধুদের সাথে মজা করে সরকারের সমালোচনা করে কিছু লিখেছিলেন, আর এই ঘটনা ঘটার পরের দিনই পুলিশ তাকে গ্রেফতার করে। চায়না সরকার প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা উইচ্যাটের ডিল করা মেসেজও করতে পারে এবং এর জন্য ব্যবহারকারীর অনুমতি বা আদালতের কোনো আদেশের প্রয়োজন হয় না। বন্ধুরা, বার্তাটি অত্যন্ত পরিষ্কার। চায়নার কমিউনিস্ট পার্টি কখনোই চায় না যে কেউ ভুল করেও তাদের বিরুদ্ধে কোনো কথা বলুক। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার ক্ষেত্রে 100-র মধ্যে টেনসেন্টের স্কোর হলো 0। বন্ধুরা, চায়নায় যে কোনো ব্যবসাকে সফল করতে হলে চায়না কমিউনিস্ট পার্টির সাথে সুসম্পর্ক বজায় রাখা বাধ্যতামূলক। তবে টেনসেন্ট চায়না সরকারের একটু বেশি ঘনিষ্ঠ, আর ঠিক এই সুসম্পর্কের খাতিরেই চাইনিজ মার্কেটে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই অবাধ স্বাধীনতার বিনিময়ে টেনসেন্ট চায়না সরকারকে একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অস্ত্র উপহার দিয়েছেন। ধারণা করা হয় কমিউনিস্ট পার্টির সদস্যরা টেনসেন্টের এক্সিকিউটিভ বোর্ডেও রয়েছে, যারা অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন। উদাহরণস্বরূপ, কোভিড-19 মহামারীর সময় চায়না সরকার উইচ্যাটের মাধ্যমে মানুষের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছিল। যারা কোভিডে আক্রান্ত ছিলেন তাদের উইচ্যাটের মাধ্যমে বাইরে কেনাকাটা করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং লোকেশনের উপরে জিইও ফেন্সিং করা হয়েছিল, যাতে তারা ঘর থেকে বের হওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে। বন্ধুরা, চায়না নিজেদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার পর টেনসেন্ট বৈশ্বিক বাজারেও স্প্রেড হতে শুরু করে। তারা টেসলা, রেডিট, স্পটিফাই এবং স্ন্যাপচ্যাটের মতো বড় বড় আমেরিকান ও গ্লোবাল কোম্পানির শেয়ার কেনা শুরু করে। এমনকি গেমিং এর দুনিয়ায় তাদের আধিপত্য অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি। তাদের গেমিং বিভাগ একাই নিনটেন্ডো এবং সনির চেয়েও বড়। পাবজি, কল অফ ডিউটি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স
ভ্যালোরেন্ট এবং ফোর্টনাইটের মতো বিশ্ব কাঁপানো গেমগুলোর পেছনেও রয়েছে এই টেনসেন্ট। মিউজিক এবং সিনেমা প্রোডাকশনেও টেনসেন্ট নিজেদের অবস্থান শক্ত করেছে। এমনকি চায়নার এই হাতিয়ার এখন বৈশ্বিক পরিমণ্ডলেও নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করেছে। এর একটি লাইভ উদাহরণ হলো উইচ্যাটের ভিডিও প্ল্যাটফর্ম। আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চীনে তাদের ম্যাচ সম্প্রচারের জন্য উইচ্যাট ভিডিওর সহায়তা নিয়েছিল। 2019 সালে হিউস্টন রকেটসের ম্যানেজার তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে একটি টুইট করেন। তার প্রতিক্রিয়ায় টেনসেন্ট হিউস্টন রকেটসের ম্যাচ দেখানো বন্ধ করে দেয়। যেহেতু আমেরিকার অনেক মানুষও উইচ্যাট ভিডিওর মাধ্যমে এই ম্যাচগুলো দেখতেন, তাই বাধ্য হয়ে ম্যানেজারকে সেই টুইট ডিলিট করতে হয় এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়। এই ঘটনার পর বিশ্ববাসী ভাবতে বাধ্য হয় যে চায়না কি এখনো পকেটে থাকা ফোনের মাধ্যমে বাইরের বিশ্বকেও তাদের মন মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, যার উত্তর হিউস্টন রকেটসের ম্যানেজারের ক্ষমার মাধ্যমে সবাই পেয়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্টেট সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে উইচ্যাট নিষিদ্ধ করেছে। টেনসেন্টের কার্যক্রম যেমন রহস্যময়, তেমনি এর প্রতিষ্ঠাতাও ব্যতিক্রম। আপনার সামনে যদি ইলন মাস্ক, জেফ বেজোস বা মার্ক জাকারবার্গ আসেন, তবে আপনি নিশ্চিতভাবেই তাদের চিনে ফেলবেন। কিন্তু এই টেনসেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও তাদের সবার থেকে সম্পূর্ণ আলাদা। এত বড় এবং প্রভাবশালী কোম্পানি চালানোর সত্ত্বেও তিনি দেখতে কেমন বা তার নাম কি তা হয়তো অনেকেই জানেন না। তার আসল চাইনিজ নেম হলো মা ওয়াটেন, কিন্তু তিনি পনিমা নামেও পরিচিত। অন্যান্য বড় কোম্পানির মালিকদের তুলনায় পনিমা মিডিয়ার সামনে আসেন না বললেই চলে, কারণ তিনি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। তার শৈশবও কেটেছে খুব শান্তভাবে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথমবার তিনি সবার নজরে আসেন যখন তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার হ্যাক করেন এবং একজন দক্ষ কোডার হিসেবে পরিচিতি পান। ফাইনাল ইয়ারের প্রজেক্টে পনিমা স্টক প্রাইস ফোরকাস্টিং করার একটি সফটওয়্যার তৈরি করেন। এই প্রজেক্টটি এতটাই চমৎকার ছিল যে কোম্পানিতে তিনি ইন্টার্নশিপ করেছিলেন, সেই কোম্পানিটি পনিকে 3 বছরের অগ্রিম বেতন দিয়ে সফটওয়্যারটি কিনে নেন। বন্ধুরা, পনিমা একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী প্রোগ্রামার ছিলেন ঠিকই, কিন্তু তার এই বিশাল বিজনেস এম্পায়ারের মূল আইডিয়াটি তার নিজস্ব ছিল না। এটি মূলত অনুকরণ করা হয়েছিল। বন্ধুরা, ইন্টারনেটের শুরুর দিনগুলোর কথা যাদের মনে আছে, তারা আইসিকিউ এর কথা নিশ্চয়ই জানেন। তখন এটি ইন্টারনেটের দুনিয়ায় প্রথম অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং একটি অ্যাপ ছিল, যেখানে রিয়েল টাইম প্রাইভেট চ্যাট করা যেত। 1998 সালে পনি এবং তার স্কুলের কয়েকজন বন্ধু মিলে আইসিকিউকে টেক্কা দিতে চায়না ইউজারদের উপযোগী করে একটি চ্যাট সার্ভিস খোলার সিদ্ধান্ত নেন। তারা এই সার্ভিসের নতুন কোনো নাম দেওয়ার ঝামেলায় যাননি, বরং আইসিকিউ এর নামের আগে একটি ও বসিয়ে নাম দেন OICQ। শুরুর দিকে এই নতুন চ্যাট রুমকে কেউ চিনত না। ব্যবহারকারী বাড়াতে পনিমা নিজেই কোনো এক মেয়ের প্রোফাইল পিকচার ব্যবহার করে মানুষের সাথে চ্যাট করতেন। এই কথা তিনি নিজেই পরবর্তীতে স্বীকারও করেছেন। সময় গড়ানোর সাথে সাথে OICQ চাইনিজ মার্কেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে, কারণ আইসিকিউ এর তুলনায় এই সফটওয়্যারটির সাইজ ছোট ছিল, যা তৎকালীন চায়নার ধীর গতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ডাউনলোড করা সহজ ছিল। কিন্তু এই সময় পর্যন্ত OICQ থেকে টাকা উপার্জনের কোনো মাধ্যম পনিমার কাছে ছিল না। ব্যবহারকারী বাড়ার সাথে সাথে এর সার্ভার ও মেইনটেনেন্স খরচ তার পকেটের উপর বোঝা হয়ে উঠছিল। এই সংকটের মধ্যেই তার উপর আরেকটি বিপদ নেমে আসে। একদিন তিনি আইসিকিউ এর কাছ থেকে একটি আইনি নোটিশ পান, যেখানে তাদের নিবন্ধিত ও আইনি নাম ব্যবহার করার অপরাধে আদালতে নেওয়ার হুমকি দেওয়া হয়। পনিমার অবস্থা তখন এমন ছিল যে তার কাছে কোর্ট কেস লড়ার মতো টাকাও ছিল না, আবার OICQ চালানোর মতো সামর্থ্যও ছিল না। তাই তিনি এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, কিন্তু কেউ এমন একটি জিনিস কিনতে চায়নি যা থেকে কোনো আয় নেই। তার উপর আবার আইনি মামলাও চলছে, ফলে বিক্রির চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি টেনসেন্টকে সরাসরি কিনে না নিলেও এতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। তারা পনিমাকে $2.2 মিলিয়ন দেয় এবং তার বিনিময়ে টেনসেন্টের 40% শেয়ারের মালিক হয়। এতে কোনো সন্দেহ নেই যে পনিমা যদি তখন এই $2.2 মিলিয়ন না পেতেন, তবে আজ বাজারে টেনসেন্ট নামের কোনো কিছুর অস্তিত্বই থাকত না।
টাকা পাওয়ার পর আইনি জটিলতা এড়াতে পূর্ণিমা OICQ এর নাম পরিবর্তন করে QQ রাখেন। এবার আইনি সমস্যাও মিটে গেল, ফান্ডও এলো এবং QQ এর গ্রাহক সংখ্যাও বাড়তে থাকলো। প্রথম 2 বছরেই QQ 50 মিলিয়ন ব্যবহারকারীর লক্ষ্য পূরণ করে এবং মূল ICQ কে পেছনে ফেলে চাইনিজ মার্কেটে রাজত্ব করতে শুরু করে। এখন একমাত্র সমস্যা ছিল QQ থেকে কিভাবে আয় করা যায়। কিছু বছরের মধ্যেই এই সমস্যারও সমাধান হয়ে যায় যখন QQ তে কাস্টমাইজড অ্যাভাটার ফিচার নিয়ে আসা হয় এবং এটি ব্যবহারের জন্য তখন ব্যবহারকারীদের কাছ থেকে সামান্য কিছু টাকা চার্জ করা শুরু হয়। ততদিনে QQ-তে 10 কোটিরও বেশি ব্যবহারকারী হয়ে গিয়েছিলেন, যারা কিছু টাকার বিনিময়ে নিজেদের ভার্চুয়াল অ্যাভাটার কিনতে শুরু করে। তখন পূর্ণিমা ভেবে নিয়েছে যে সব সমস্যার সমাধান হয়তো হয়ে গেছে, কিন্তু তার এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। বন্ধুরা, 2004 সালে তাদের মুখোমুখি হতে হয় টেক জায়ান্ট মাইক্রোসফটের সাথে। টেনসেন্টের তুলনায় মাইক্রোসফট ছিল একটি বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানি, যাদের রিসোর্স এবং ফান্ডিং ছিল অনেক বেশি। মাইক্রোসফট চায়নার QQ-কে টেক্কা দিতে MSN চ্যাট লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। যারা সে সময় MSN ইউজ করেছেন তারা হয়তো আজকের এই ভিডিওর সাথে রিলেট করতে পারবেন। বন্ধুরা, এই চ্যাটটি QQ এর চেয়ে অনেক বেশি প্রফেশনাল ছিল এবং এতে ভাগও কম ছিল। দেখতে দেখতে এটি চায়নার স্টুডেন্টদের মার্কেট ক্যাপচার করে নেয়। প্রফেশনাল হওয়ার পাশাপাশি MSN অফলাইন মেসেজের ফিচারও নিয়ে আসে। কিন্তু সমস্যা ছিল MSN চায়নাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রথমে US হেডকোয়ার্টার থেকে অনুমোদন নিতে হতো। এই প্রসেসে অনেক সময় লেগে যেত। দ্বিতীয়ত, MSN এর সমস্ত ডেটা আমেরিকান সার্ভারে হোস্ট করা ছিল, যার অর্থ MSN এর চ্যাট QQ এর চেয়ে ধীর গতির ছিল। টেনসেন্ট এই সুযোগটি কাজে লাগায় এবং রাতারাতি QQ-তেও অফলাইন মেসেজের সার্ভিস চালু করে দেয়। ধীরে ধীরে ব্যবহারকারীরা MSN-কে বিদায় জানিয়ে মোবাইল চ্যাট সফটওয়্যারের দিকে ঝুঁকতে শুরু করে। মোবাইল চ্যাটের এই বিপ্লব এমন একটি বিষয় ছিল যা ফেসবুকের মতো বড় টেক কোম্পানিগুলো বুঝতে পেরেছিল। ফেসবুক তখন হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পরিকল্পনা করছিল। টেনসেন্টও হোয়াটসঅ্যাপ কেনার জন্য $10 বিলিয়ন অফার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভাগ্য দেখুন, সেই চুক্তি চূড়ান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে পূর্ণিমার একটি জরুরি অপারেশন করাতে হয়। ঠিক এই সুযোগেই মার্ক জাকারবার্গ চুক্তিটি লুফে নেন এবং $19 বিলিয়ন হোয়াটসঅ্যাপ কিনে নেন। হোয়াটসঅ্যাপ হাতছাড়া হওয়ার পর টেনসেন্ট চায়নায় তাদের নিজস্ব মোবাইল মেসেজিং অ্যাপ উইচ্যাট তৈরি করার সিদ্ধান্ত নেয়। উইচ্যাটকে সফল করতে টেনসেন্ট অন্য অ্যাপের ফিচার কপি করতেও দ্বিধা করেনি। তারা টক বক্স নামের একটি অ্যাপের ফিচার হুবহু কপি করে উইচ্যাটে যুক্ত করে, যার মাধ্যমে মানুষ ভয়েস রেকর্ড করে পাঠাতে পারত এবং অ্যাপটি সেই ভয়েসকে টেক্সটে কনভার্ট করে দিত। এই ফিচারটি উইচ্যাটের শুরুর দিনগুলোতে ব্যাপক হিট হয়। আসলে টেনসেন্ট প্রথমে টক বক্সকে কিনে নেওয়ার অফার দিয়েছিল, কিন্তু তারা রাজি না হওয়ায় টেনসেন্ট তাদের ফিচারই কপি করে নেয়, যা পরবর্তীতে টক বক্সের পতনের কারণ হয়ে দাঁড়ায়। উইচ্যাট তখন ধীরে ধীরে চায়নাতে জনপ্রিয় হয়ে উঠছিল, কিন্তু পূর্ণিমা চাননি যেটি কেবল একটি সাধারণ মেসেজিং অ্যাপ হয়ে থাকুক। যে জিনিসটি মানুষের কাছে 24 ঘন্টা থাকে তাকে শুধু চ্যাট সার্ভিসের মাধ্যমে সীমাবদ্ধ রাখা বুদ্ধিমানের কাজ হবে না। তাই উইচ্যাটে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া মোমেন্টস ফিচার হিসেবে যুক্ত করা হয়। পরবর্তীতে এতে যুক্ত করা হয় ব্লগিং। বন্ধুরা, 2012-তে উইচ্যাটের ইউজার 100 মিলিয়নে পৌঁছায়। এরপর এই অ্যাপে যুক্ত হয় ফ্রেন্ডস নিয়ারবাই, যা আসলে টিন্ডার অ্যাপের ক্লোন। এরপর যুক্ত করা হয় উইচ্যাট পে। এই ডিজিটাল ওয়ালেট ফিচারটি চায়নায় পেমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ বদলে দেয়। 2015 সালের মধ্যে উইচ্যাটের ব্যবহারকারী 50 কোটিতে পৌঁছে যায়। ভাবতে পারছেন, এজন্যই বলা হয় চায়নাতে উইচ্যাট ছাড়া মানুষ সম্পূর্ণ অচল। এরপর তারা অন্য সব অ্যাপকে বাইপাস করার একটি দুর্দান্ত উপায় বের করে। 2017 সালে উইচ্যাট মিনি প্রোগ্রামস লঞ্চ করে। এর ফলে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ডাউনলোড না করেই উইচ্যাটের ভেতরে থেকেই রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে, গেম খেলতে বা কেনাকাটা করতে পারতেন। এই ফিচারটি উইচ্যাটকে সফলতার শীর্ষে নিয়ে যায়। এখন চায়নাতে ট্যাক্সি বুক করা, রেস্তোরাঁর বুকিং, সিনেমার টিকিট কাটা, কেনাকাটার পেমেন্ট সব কিছুই উইচ্যাটের মাধ্যমে হতে লাগে।
লাগলো। ব্যবহারকারীদের কাছেও এটি অত্যন্ত সহজ মনে হলো, কারণ একটি অ্যাপেই সব কাজ হয়ে যাচ্ছে। ফলে দোকান মালিক ও কোম্পানিগুলোর জন্য ব্যবসা বাড়াতে টেনসেন্টের সাথে পার্টনারশিপ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এবং টেনসেন্ট প্রতিটি বিক্রয় থেকে নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পেতে শুরু করে। বন্ধুরা, চায়নায় এমন কোনো সার্ভিস নেই যেখান থেকে টেনসেন্ট নিজের পার্সেন্টেজ নেওয়া বাদ দিয়েছে। উইচ্যাটের একটি গোপন ফিচার রয়েছে যা তারা তাদের স্পেশাল কাস্টমার অর্থাৎ চায়না সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে দেয়। আর সেই ফিচারটি হলো ব্যবহারকারীদের ডেটা, যার বিনিময়ে তারা চায়না সরকারের কাছে কোনো টাকা নেয় না ঠিকই, কিন্তু তারা যদি এটি না করত তবে হয়তো টেনসেন্টের এই সাম্রাজ্য কয়েক মিনিটে ধ্বংস হয়ে যেত। চায়নায় একটি সোশ্যাল ক্রেডিট স্কোরিং সিস্টেম তৈরি করা হচ্ছে, যার বেশিরভাগ ডেটা উইচ্যাট প্ল্যাটফর্ম থেকেই আসে। অর্থাৎ একজন ব্যবহারকারী কি কিনছেন, কোথায় যাচ্ছেন, তার আচরণ কেমন, এসবের উপর ভিত্তি করে তাকে একটি স্কোর দেয়া হয় যে তিনি রাষ্ট্রের দৃষ্টিতে বিশ্বাসের যোগ্য কিনা। এমনকি টেনসেন্টের গেমগুলোতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে নজর রাখা হয় যে কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু গেম খেলছে কিনা, এবং শিশুদের জন্য গেম খেলার সময় দিনে সর্বোচ্চ 90 মিনিটে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। চায়না সরকারের এই ঘনিষ্ঠতা টেনসেন্টকে দেশের ভেতরে চরম সফল করলেও এটি তাদের বাইরের দুনিয়ার সাথে স্বাধীনভাবে প্রতিযোগিতা করতে বাধা দিচ্ছে। বন্ধুরা, তাদের কাছে ট্যালেন্ট, টেকনোলজি এবং অর্থ সব থাকার সত্ত্বেও তারা বিশ্ব বাজারে মেটার সাথে টেক্কা দিতে পারছে না। আর এর একমাত্র কারণ হলো তাদের উপর চায়না সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক হস্তক্ষেপ। বন্ধুরা, আমি সবসময় বলি যে টেকনোলজি আপনি যেভাবে ইউজ করবেন আপনার সাথে ঠিক সেভাবেই থাকবে। আপনি যদি কোনো গুড ওয়েতে টেকনোলজিকে ইউজ করেন সেটা আপনাকে গুড রেজাল্ট দিবে, এবং যদি কোনো ব্যাড ওয়েতে টেকনোলজি ইউজ করেন তাহলে সেটা খুব খারাপ হবে সমাজের জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। আশা করছি আজকের এপিসোডটি ভালো লেগেছে। এরকম আরো ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জানতে থাকুন।